সকাল সকাল ঘুম থেকে ওঠার পর কিন্তু আমি চলে এসেছি ছাদে। আর এই শীতকালে না ছাদে এসে রোদটা গায়ে নিতে বেশ ভালো লাগে। আর ছাদে এসে দেখি আমার কাকা শ্বশুরের ছেলে কিন্তু রীতিমতো পড়া স্টার্ট করে দিয়েছে রোদে। আর এদিকে দেখো আমি শুকোতে দিয়েছি লেবুর ছাল। প্রত্যেকদিন তো লেবু খাওয়া হয়, অনেকখানি ছাল জমা হয়, তো কিছু পেস্ট করা অলরেডি হয়ে গেছে। আর এগুলো এখন শুকাতে দিয়েছি, শুকিয়ে গেলে একটু পেস্ট করে নেবো। তো তার আগেই তোমাদেরকে বলে দিই তোমরা সবাই কেমন আছো। আশা করবো সবাই খুব ভালো আছে। আমি তোমাদের প্রিয়া, আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক 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 ওয়েলকাম। আজ হচ্ছে রবিবার, তাই কিন্তু দিনটাও শুরু হয়েছে অনেকটা লেটে। অ্যাকচুয়ালি কি বলতো, অন্যদিন তো মেঘরাজের স্কুল থাকে, যার কারণে সকাল সকাল উঠতে হয়। আজকে মেঘরাজের স্কুল নেই, তাই কিন্তু একটু বেলা করে উঠেছি। তো আমি ঘুম থেকে ওঠার পরই কিন্তু চলে গেছিলাম বিভানের জন্য সুজি বানাবার জন্য। এসেই দেখি যে মেঘরাজও ঘুম থেকে উঠে বসে গেছে। তো ওকে একটুখানি ফোন দিয়ে দিয়েছি। ততক্ষণে ভাবলাম বিছানাটা কেমন অগোছলো লাগছে, বিছানাটা একটুখানি গুছিয়ে নিই, তাহলে বিছানাটা দেখতে ভালো লাগবে। অগোছালো বিছানা একদমই ভালো লাগে না। যতবারই বিছানাটার দিকে তাকাই না কেন অগোছালো, তখনই মনটা খারাপ হয়ে যায়, মানে ভালো লাগে না, কেমনই একটা লাগে। আর তাছাড়া কি বলতো, এখন আর মেঘরাজকে নিচে বসে খাবার খাওয়াই না, মানে আসন পেতে, ওটা গ্রীষ্মকালে করি। যেহেতু এখন ঠান্ডা ঠান্ডা পড়ে গেছে, তাই কিন্তু আমি বিছানার ওপরে খাবারটা খাওয়াই। তাই একটু মানে গুছিয়ে নিলে কি হয় বলতো, বিছানাতে কিন্তু অনেকটা জায়গা পাওয়া যায়। তো এইদিকে তো টুকটুক করে আমার কম্বলগুলো তো সবই গোছানো হয়ে গেল, কিন্তু মেঘরাজকে এখনো ফ্রেশ করানো হয়নি। তাই দেখো আমি মেঘরাজকে এখন ব্রাশ করাবার জন্য এসে গেছি। আর এখানে মেঘরাজের জন্য একটা চেয়ার রেখে দিয়েছি, যাতে ওর মুখ টুক ধুতে সুবিধা হয়। তারপরে ঈশানও চলে এসছে আমাদের বাড়ি পড়াটা শেষ করে মেঘরাজের সঙ্গে একটু খেলার জন্য। তো যেহেতু আজকে আমরা অনেকটা দেরি করে উঠেছি, তাই কিন্তু আমাদের সব কিছুই দেরি দেরি। এখন ঘড়ির কাঁটায় প্রায় 10:45 মতো বাজে। তো এখন মেঘরাজকে আমি ব্রেকফাস্টটা করাবো। আর এই যে দেখো আমার ছেলে ফোন দেখলে পোজ দিতে স্টার্ট করে, কি আর বলবো। আর এখন বিভানকে ফোন দেখে হয়তো অনেকেই বলবে যে ফোন দেওয়া ভালো নাই, চোখ খারাপ হয়, এই খারাপ হয়, কিন্তু বিশ্বাস করো ওকে যে খাওয়ানো কি কষ্ট, ছোটোর থেকে কষ্টটা কিন্তু আমি ভোগ করেই যাচ্ছি এখনো পর্যন্ত। ওর বয়স প্রায় 3 বছর 8 মাস হতে গেল, কিন্তু এখনও ওর খাওয়া নিয়ে খুব ঝামেলা। তাই কিন্তু আমাকে ফোনটা একটু হলেও দিতে হয়। বেশি এমনি দিই না, কিন্তু খাবার টাইমে যতবার খায় ততবারই আমাকে দিতে হয়, কিছু করার নেই আমার। এখনকার দিনে খুব কম বাচ্চাই আছে যারা ফোন ছাড়া খুব সহজেই খাবার খেয়ে নেয়, কিন্তু বিভান একদমই ওই রকম না। অ্যাকচুয়ালি বিভানকেও দোষ দিলেও হবে না, আমরা এত বড় হয়ে গেছি, তাও মাঝের মধ্যে খেতে বসে আমরা কিন্তু ফোনের মধ্যে কিছু মুভি বা ওয়েব সিরিজ দেখতেই থাকি। তো যাই হোক, কী আর করবো বলো। তো তারপরে আমি আমার নিজের জন্য একটুখানি ব্রেকফাস্ট নিয়ে চলে এসেছিলাম। তো ওটাই এখন খাচ্ছিলাম, পরোটা একটু রুটি। আর রুটির মধ্যে আমি একটুখানি ঘি দিয়ে নিয়েছিলাম। অ্যাকচুয়ালি কী বলতো, সকালবেলা চায়ের সঙ্গে না শুকনো রুটিটা খেতে আমার বেশ ভালো লাগে না, একটু তেল রুটি বা ঘি রুটি আমার প্রয়োজন হয়। তো তারপরে তো আমার ব্রেকফাস্ট কমপ্লিট করার পর আমি সোজা চলে এসেছি কিন্তু বাথরুমে। এই যে দেখো আজকে কিন্তু এই 2 বালতি আমি কাচবো, কি আর করব বলো। গত 3-4 দিন ধরে কিন্তু আমার এরকমভাবে জামা কাপড় জমছে। আর বাড়িতে দেখবে একটা ছোট বাচ্চা থাকলে কিন্তু অনেক অনেক জামা কাপড় হয়। আমার নিজেরও যত জামা কাপড় হয়েছে, মেঘরাজেরও ঠিক ততই জামা কাপড় হয়েছে। ওর বাবার জামা কাপড় যদিও আমাকে এখনও কাচতে হয় না, ওর বাবার জামা কাপড় সাধারণত মা মানে শাশুড়ি মাই কেচে নেয়। তো আমি এই জামা কাপড়গুলো এখন ভিজিয়ে নিচ্ছি। সার্ফ জলটা অনেক আগেই রেডি করে নিয়েছিলাম, কারণ মানে সঙ্গে সঙ্গে না জলের মধ্যে সার্ফ দিলে ভালোভাবে সার্ফটা গলে না, যার কারণে আমি 5-10 মিনিট আগেই সার্ফটা ভিজিয়ে দিয়েছিলাম। আর এখন দেখলাম খুব সুন্দরভাবে মানে সার্ফটা জলের সঙ্গে মিশে গেছে। তো এগুলো এখন ভিজতে দিয়ে দেবো। এখন কিন্তু এগুলো কাচবো না, সঙ্গে সঙ্গে কাচলে কিন্তু ঠিকঠাকভাবে আমি নোংরাগুলো পরিষ্কার করতে পারি না, কারণ আমি বেশি জোর দিয়ে কাচতেও পারি না, খুবই হালকা হাতে কাচি। তো তার আগেই ভেবেছি যে আমি রান্নাটা করে নেবো। তো এই যে দেখো আমি এখন সবজি কাটতে বসে গেছি। আর শীতকালের ফুলকপি কি বলবো, একটা এত বড় পোকা ছিল, ওই পোকাটাকে দেখে তো আমি পুরো গা গুলিয়ে গেছে। তাই এটাকে আমি রীতিমতো মাকে বলে দিলাম যে ফুলকপিটা আমার দ্বারা একদমই কাটা হবে না, তুমি পারলে কাটো, নাহলে ফুলকপি সবজি বাদ দিয়ে দাও। তো মা তো ফুলকপিটা ওইদিকে বাইরে কেটে দিচ্ছে, আর এদিকে ততক্ষণে আমি গাজর, বিনস, আলু মানে যেগুলো আমি আর কি বানাবো সেই সবগুলো আমি কেটে গুছিয়ে একবারই নিচ্ছিলাম। আর এই সবজি কাটাটা হচ্ছে আমার সবচেয়ে পছন্দের কাজ। একজন আমি সবজি কাটতে প্রচুর ভালোবাসি। আমাদের মানে বাড়িতেও যদি কোনো অনুষ্ঠান আরে হয়, জন্মদিন আরে, আমি কিন্তু সবজিগুলো সমস্ত সুন্দর করে গুছিয়ে কেটে দিই, মানে এটা আমার খুব পছন্দের একটা কাজ বলতে পারো, সেই জন্য খুব ভালোবেসে করি। এমনিতে আমি প্রত্যেকটা কাজে ভালোবেসে
এসে করি বলে খুব তাড়াতাড়ি আর সহজ মনে হয়। আর এই যে দেখো কালকে তোমাদের দাদাভাই মাছ এনেছিল, তো কালকে তো মাছ হয়েছিল আমাদের কিছু, আর এখানে 5 পিস মাছ আমরা আজকের জন্য রেখে দিয়েছিলাম। তো এই 5 পিস মাছই কিন্তু আজকে রান্না করব, কারণ আমরা যেহেতু 5 জন। আর এই যে দেখো তার আগে কিন্তু আমি ফুলকপিটাকে একটু জল আর লবণ দিয়ে একটু ভাপিয়ে নিয়েছি, যদি ফুলকপির ভেতরে আরও কিছু নোংরা থাকে সেগুলো যাতে বেরিয়ে যায়। আর এখানে কি করলাম বলো তো, আমি সমস্ত সবজি আর পেঁয়াজ কুচিটা ভালোভাবে মাখিয়ে নিলাম। এইটা ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দেবো। জানি না এরকমভাবে রান্না করলে আমার তো খুব ভালো লাগে, তোমরা কে কীরকমভাবে করো অবশ্যই আমাকে একবার করে কমেন্ট করো। তো আমি এখানে করবো আজকে শাগে বেগুনেও, তো সেই জন্য একটুখানি সরষে আর জিরেটাকে ভেজে নিচ্ছিলাম। যতক্ষণে আমার ওই সর্ষের জিরেটা ভাজা হচ্ছে ততক্ষণে আমি কিন্তু মিক্সার জারের মধ্যে একটুখানি ঠান্ডা জল নিয়ে নিয়েছিলাম। তারপরে ভাজা সর্ষের জিরে আর শুকনো লঙ্কাটা আমি কিন্তু মিক্সার জারের মধ্যে ঢেলে দিলাম। তো ওটা যতক্ষণে ঠান্ডা হবে ততক্ষণে ভাবলাম যে চলো একটুখানি রসুনটা থেতো করে নিই। আর শাকটা রসুন ছাড়া অসম্পূর্ণ, যার কারণে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি অনেকটা পরিমাণে রসুন দিয়ে দিয়েছি। আর এদিকে আমার কিন্তু শাক, বেগুন, তারপর তোমার আলু, এগুলো সমস্ত কিন্তু আমার সেদ্ধ অলরেডি অনেকক্ষণ আগেই হয়ে গেছে। তো আর ওই সাইডে দেখো আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, ওই কড়াইয়ের মধ্যে হচ্ছে কিন্তু আমার ফুলকপির সবজি। তো প্রথমে ভেবেছিলাম যে ফুলকপি আর খাবো না, কিন্তু কি বলো তো, আমি তো ফুলকপির প্রেমিক, ফুলকপির আমার সমস্ত কিছু ভালো লাগে। ফুলকপির পকোড়া বলো, ফুলকপির ঝাল দেওয়া, ফুলকপির সবজি, ফুলকপি আলু ভাজা, আমার সব ভালো লাগে। সেই জন্য একটু ভালোভাবে গরম জলেতে আগেই ফুটিয়ে নিয়েছি, সেই জন্য এখন সবজিটা ভালোভাবে করে নিচ্ছিলাম। তো ওদিকে আমার সমস্ত সবজিটা কষতে থাকছিলাম, আর এদিকে আমি কিন্তু তেলের মধ্যে রসুন আর আরও একটা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম। যেহেতু শুকনো লঙ্কা এর আগে একটা বেটে নিয়েছি, সেই জন্য আর শুকনো লঙ্কাটা দিলাম না, দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আর ওই সাইডে আমার কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম কষানোর পর অনেকটা পরিমাণে জল। অ্যাকচুয়ালি সেদ্ধ হতে তো দিতে হবে, তাই জলের পরিমাণটা কিন্তু আমার একটু বেশি। আর এই যে দেখো তারপরে কিন্তু আমি এই কড়াইয়ের মধ্যে দিয়েছিলাম শাকে বেগুনের করার জন্য পুরো সেদ্ধ করে রাখা শাক, আলু আর গাজর। তো দেখো আমি কিছুটা পরিমাণে বাবুর জন্য তুলে রেখে দিলাম, কারণ ওই মশলাটাতে যেহেতু শুকনো লঙ্কা দেওয়া আছে, আমি মেঘরাজকে শুকনো লঙ্কা খাওয়াই না খুব একটা, ভোজবাড়ি, অনুষ্ঠান বাড়ি এগুলো বাদ দিয়ে কিন্তু আমি ঘরের মধ্যে আমি কিন্তু খাওয়াই না, সেজন্য ওর জন্য একটু তুলে রেখে তারপর আমাদের জন্য রান্নাটা করলাম। তো এইদিকে দেখো দুটো কড়াইয়ের মোটামুটি বসিয়ে দিয়েছি, রান্না মোটামুটি কমপ্লিট। আর কিছু মাছ ভেজে রেখেছিলাম, ওই মাছটা তারপর দেখলাম যে ফুলকপি আলু টালু সব সেদ্ধ হয়ে যাওয়ার পর ভেজে রাখা মাছগুলো কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে তো হয়ে গেল। তারপরে দেখলাম একটুখানি ঝাল হয়ে গেছে, তাই ভাবলাম যে চলো ছেলের জন্য গাছ থেকে তুলে নিয়ে আসি দুটো বেগুন, তো একটা বেগুন ওকে ভেজে দেবো। তাই এখন বেগুন ভাজার জন্য কড়াইও বসিয়ে দিয়েছি, আর ওইদিকে আমার বেগুন ভাজা হচ্ছে, আর এইদিকে আমি এই ছোট্ট একটা কড়াইটা এটাকে আমি ধুয়ে মেজে নিচ্ছিলাম। রান্না বান্না তো হলে হবে না, এগুলো তো ধুতেও হবে, যার কারণে খুব তাড়াতাড়ি করে করছিলাম জানো তো। আর সকাল দিকটা না আমি প্রচণ্ড চাপে থাকি, আমাকে সমস্ত কাজ মানে তাড়াহুড়ো করে করতে হয়। আমার বাবার বাড়ি যদি কেউ ফোন করে আমি বলে দিয়েছি যে সকালে প্লিজ ফোন করিস না, কারণ সকালে আমি অনেক ব্যস্ত থাকি, আমার অনেক কাজ থাকে। আর এই যে দেখো মেঘরাজের জন্য কিন্তু আমি 2 পিসের মতো বেগুনও ভেজে নিয়েছি, আর চাপিয়ে দিয়েছে কিন্তু ভাত। আমি ভাতে জল আর চালটা দিয়ে দিয়েছি, তারপর মা কিন্তু সমস্তটা তারপর করবে, তারপর আমি কিন্তু চলে যাব। আর এইদিকে দেখলাম রান্নাঘরটা কেমন একটু নোংরা নোংরা লাগছে, তো আমি জানো তো রান্না করার পরেই কিন্তু রান্নাঘরটা মুছে দিই, মানে গ্যাসগুলো আরে সব তো মুছে হয় না, মানে ওপর যতটুকু আমার দ্বারা সম্ভব হয় মুছে দিই, তারপর কিন্তু গ্যাস পরিষ্কার করে আমার শাশুড়ি মা। চলো রান্নাঘরের কাজ তো কমপ্লিট, এবার যাওয়া যাক উপরের অবস্থাটা একবার দেখি। তো এই যে দেখো দেখতে দেখতে চলেও এসছে কিন্তু উপরে, আর আজকে পড়ে গেছে বিশাল পরিমাণে ঠান্ডা, ওয়েদার প্রচণ্ড খারাপ। আমার মানে ছেলেকে নিয়ে খুবই অসুবিধা, কারণ এত পরিমাণে ঠান্ডা। তো আমি একটুখানি জানলাটা খুলে রেখে দিয়েছি, তারপর দেখলাম বিছানা চাদরটা নোংরা হয়েছে, চেঞ্জ করব। তো দেখা যাক, আমি ভাবলাম যে চলো আগে এই যে বেসিনের ওপর যেসব জমা রয়েছে এইগুলো আগে ধুয়ে নিই, তারপর বিছানা ঝাড়ার কাজে লাগবো, মানে ওটা আমার স্নান টান করে এসেও কিন্তু হবে। তো এগুলো এখন এক এক করে সব করে নিচ্ছিলাম। কিন্তু ভাই কাজ তো এখনো শেষ হয়নি, কাজের কি শেষ আছে আমাদের মতো হাউস ওয়াইফের? এই যে দেখো এক গুচ্ছ কাচার জন্য আমি বসে পড়েছি, ওই যে সকালে ভিজতে দিয়ে দিয়েছিলাম। তো এত ঠান্ডা পড়ছে কি করব, কাচতেও ভালো লাগছে না, কিন্তু এই যে ভিজিয়ে যখন ফেলেছি এটাকে কিন্তু আমাকে কেচে শেষ করতে হবে, আর রেখে দেওয়ারও নয়।
মানে ভিজে জিনিস তো রেখে দেওয়ারও নয়, কেমন গন্ধ উঠে যায়। আমার সাথে কিন্তু এরকম একবার ঘটেও ছিল। আমি একটা বিছনার চাদর না সার্ফ জলে ভিজিয়ে রেখেছিলাম বিয়ের নতুন প্রথম আসার পর। তো আমি ভাবছি কি না আজকে কাচবো না, থাক এটা কালকে কাচবো। তারপরের দিনে দেখি পুরো গন্ধ হয়ে গেছে। আমাকে আবার ভালোভাবে গরম জলে আবার নতুন করে সার্ফ দিয়ে চাদরটাকে আবার ভিজিয়ে রেখে আমি ওটাকে ধুয়েছিলাম। তো সেই জন্য আর এরকম রিস্ক নেবো না, যতই ঠান্ডা পড়ুক না কেন আমাকে সমস্ত জামা কাপড়গুলো কিন্তু কেচে নিতেই হবে। অনেক কষ্টে কাচাকুচি করার পর নিজেও একটু স্নান করে চলে এসেছি ছাদে। এত ঠান্ডা লেগেছিল, তো আমি ভাবলাম যে না একটুখানি রোদে যাই। ভাবলাম যে এখন জামা কাপড়গুলো মিলবো না, পরে মিলবো, কিন্তু যেই দেখেছি রোদ উঠেছে আমি আর রিস্ক নিলাম না। আমরা না মেলে দিও, জলটা ঝরে গেলেও অনেক, কারণ এই জল মানে ঝরে গেলে না ঘরের মধ্যে মেলা যায়, ছাদের ওপরে এমনিতে মেলা যায় কিন্তু পুরো সিঁড়িময় জল হয়ে যায়, আর ওই সিঁড়ির জল শুধু নিচে নেমে আসে, খুব অসুবিধা হয়, পুরো স্লিপ কাটে। বাচ্চা ছেলে রয়েছে ঘরে, যার কারণে ওইরকম রিস্ক আমি নিতে পারি না। যতটা পরিমাণে জল ঝরে যাক তারপরে এগুলো ঘরে না হয় মিলে দেবো। কিন্তু এখন তো রোদ রয়েছে, তো সেই জন্য ভাবলাম আমার নিজেরও একটু রোদ নেওয়া হয়ে যাবে, এত ঠান্ডা লাগছে। তোমাদের দাদা ভাই মা বাবা সবাই কিন্তু আমাকে বলেছিল যে আজকে স্নান টান করার কিছু দরকার নেই, যা পরিমাণে ঠান্ডা পড়েছে। কিন্তু আমি ভাই স্নান না ছাড়া থাকতে পারি না। মানে আজও পর্যন্ত আমার একদিনও এরকম হয়নি যে আমি স্নান করিনি, রোজ স্নান করেছি। সে অনেক শরীর টরীর খারাপ হলে সেই ব্যাপার আলাদা, কিন্তু এমনিতে আমি যতটুকু আমি কাজ করতে পারি আমি সেই অবস্থায় থাকাকালীন কিন্তু আমি রোজ স্নান করি, তাতে যতই ঠান্ডা মানে পড়ুক না কেন। আর আমি গরম জলেও স্নান করতে পছন্দ করি না, আমি সবসময় ঠান্ডা জলে স্নান করতে পছন্দ করি। তারপরে চলে এসেছি কিন্তু আমি নিচে এসে কিন্তু আমি বিভানকে খাবার টাবার খাইয়ে এখন নিচে খেতে বসে পড়েছি। আমি আর মা খাচ্ছি, আর এই যে দেখো, আর মা বানিয়েছিল ধনেপাতার চাটনি। শীতকালে ধনেপাতার চাটনি কিন্তু বেশ লাগে খেতে। তো খাওয়া দাওয়া ধোয়া মোছা সবই তো যখন হয়ে গেল, তো ভাবলাম যে চলো তোমাদের সঙ্গে একটু শীতকালের ফুল চন্দ্রমল্লিকাটা শেয়ার করে দিই। তো এই যে দেখো আমাদের ঘরে কতখানি ফুল হয়েছে। তো যাই হোক, এখন পুজোর জন্য আর ফুল অন্যের ঘরে আনতে হয় না, এমনিতেও আমরা নিয়ে আসি না, আমাদের নিজেদেরই প্রচুর ফুল। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও।